এদিকে গ্রেফতার হতেই সব ফাঁস করে দিল হাদির খুনি শুটার ফয়সাল। প্রথমেই ফেঁসে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। একে একে ফেঁসে যাচ্ছে সবাই। অবশেষে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সত্যি সত্যি মামলাটা হয়ে গেল। কে করলেন মামলার আদ্যপান্ত? এই মামলার পরে কি হবে? আদালত সমনও জারি করে দিয়েছেন। এরপরে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হবে? মির্জা আব্বাস মামলা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। থলের বেড়াল বেরিয়ে আসতে বাধ্য। তথাকথিত বিপ্লবী জুলাই সন্ত্রাসীর মুখোশ খুলে যায়। ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদি হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার এবং পুলিশের কাছে তাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মনে হচ্ছে আগামী 2-3 দিন আবারও হাদি এবং হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিরও নয়া গতিপথ শুরু হতে যাচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই রেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অবশেষে মামলাটা হয়ে গেল। মামলাটা নির্বাচনের জন্যই মূলত আটকে ছিল। নির্বাচনের আগে মির্জা আব্বাসকে অনেকবারই বলতে শোনা গেছে যে আল্লাহ যেন নির্বাচন পর্যন্ত আমার ধৈর্যটা রাখেন, অর্থাৎ নির্বাচন পর্যন্ত চুপ মেরে থাকার চেষ্টা করে গেছেন অনবরত বিএনপি নেতা মির্জা আব্বাস। অবশেষে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সত্যি সত্যি মামলাটা হয়ে গেল। কে করলেন মামলার আদ্যপান্ত? এই মামলার পরে কি হবে? আদালত সমনও জারি করে দিয়েছেন। এরপরে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হবে? বিএনপির রমনা অঞ্চলের যিনি আহ্বায়ক মানে সভাপতি, তিনি এই মামলাটা করেছেন বলে আমরা শুনেছি। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানে মির্জা আব্বাসের মানহানি হয়েছে, সেই মানহানির মামলা করা হয়েছে। বাংলাদেশে মানহানির মামলা নিয়ে মানে সরকার যদি প্রভাব খাটাতে না চাই তাহলে কিছু হয় না বলেই আমরা সাধারণত জানি। মানহানির মামলাটাই অনেক বড় হতে পারে যদি সরকার বিবেচনা করে যে যার নামে মামলা করা হয়েছে তিনি এনসিপির নেতা কি না। গণমাধ্যম প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, সমন জারি। আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে আদালত থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ নির্বাচনে ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, এনসিপির প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ 5 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদী দেখতে পান নাসিরউদ্দিন পাটোয়ারির মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন মাধ্যমের সংবাদ আকারে এসেছে। এসব বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম এবং রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করেছেন। মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে শিষ্টাচার লঙ্ঘন করেছেন। এই ব্যাপারগুলো বলা হয়েছে। এদিকে বাদীর যিনি আইনজীবী তিনি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটাকে সর্বশেষ কোট করা হয়েছে সেটা হচ্ছে যে তিনি বলেছেন মির্জা আব্বাস প্রমাণিত চাঁদাবাজ। এই বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন বহুভাবে। আমরা কদিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ তিনি তার একটা ভিডিও ছড়িয়ে পড়তে, সেখানে একটা শিশুকে নিয়ে তিনি শুয়ে শুয়ে মিছিল ধরছেন, স্লোগান দেওয়াচ্ছেন সেই শিশুকে দিয়ে মির্জা আব্বাস, শিশু বলছে চাঁদাবাজ। এই যে ব্যাপারগুলো এনসিপির নেতারা করেছেন। হাসনাত আবদুল্লাহ তারপরে ফেসবুকে সরি বলে ক্ষমা চেয়েছেন। সরি বলে ক্ষমা পাওয়া যায় কিনা, শুধুমাত্র এনসিপির নেতা না হলে অন্য কোনো সাধারণ মানুষ হলে তার কি পরিণতি হতো, কি অবস্থা হতো, এটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে জানে। তাহলে কি ব্যাপারটা এরকম যে
কারো বেলায় এক আইন আর একজনের বেলায় আর এক আইন, এই ব্যাপারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার মনে হয় যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সবার বেলাতে একই আইন হতে হবে। মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি যা করেছেন কিংবা হাসনাত আবদুল্লাহ ওই শিশুকে নিয়ে যা করিয়েছেন, সেগুলো যদি তাদের জায়গায় অন্য কোনো সাধারণ নাগরিক হতেন, আমি নিশ্চিত তারা জেলে যাওয়া তো মানে খুবই সামান্য ব্যাপার, জেলে তো যেতেনি, তাদের জামিন জীবনেও হতো না, অন্তত বিএনপির আমলে 5 বছরে তাদের জামিন হতো না। কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছি। এই ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছি এই কারণে কি বিএনপি সরকারের থেকেও তারা এনসিপিকে একটা বড় শক্তি মনে করে এক ধরনের ভয় পাচ্ছে, সেটা কি নাকি অন্য কিছু? ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদি হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার এবং পুলিশের কাছে তাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মনে হচ্ছে আগামী 2-3 দিন আবারও হাদি এবং হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিরও নয়া গতিপথ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ নাটকীয়তা, পাল্টাপাল্টি অভিযোগ এবং তুমুল রাজনৈতিক অস্থিতিশীলতার পর অবশেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নিঃসন্দেহে এই মুহূর্তে ঢাকার রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF কর্তৃক এই 2 অভিযুক্তকে গ্রেপ্তারের খবরটি যখন রোববার প্রকাশ্যে আসে, তখন ঢাকার তদন্তকারী সংস্থাগুলোর পূর্ববর্তী দাবি এবং বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় পুলিশের ভাষ্যমতে বাংলাদেশে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই দুজন ভারতে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি ঠান্ডা হলে পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিলেন। আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা এই রহস্য জট খোলার প্রাথমিক ধাপ মাত্র। এই গ্রেপ্তারের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্তের এক বড়সড় গলদ অথবা সাজানো চিত্রনাট্যের দিকে ইঙ্গিত করছে। স্মরণ করা যেতে পারে যে হাদি হত্যার পর বাংলাদেশে যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। হত্যার দায়ভার সরাসরি আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতের ওপর চাপিয়ে দিয়ে এক অরাজক পরিস্থিতির জন্ম দেওয়া হয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভারতই আজ হাদি হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভারত যদি সত্যি এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগর হতো, তবে তারা কি নিজেদের মাটিতে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরিবর্তে গ্রেপ্তার করে উল্টো বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করত? কোন রাষ্ট্র কি তার নিজের অ্যাসেট বা গুপ্তচরের পরিচয় এভাবে ফাঁস করে দেয়? এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত ভারতীয় এজেন্সির কারসাজি নামক যে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তা অনেকাংশে ফিকে হয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা। হাদি হত্যার পর তড়িঘড়ি করে যেভাবে জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। পুলিশ এবং ডিবি এর আগে জানিয়েছিল তারা হাদি হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল নামের 2 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। এমনকি প্রধান অভিযুক্ত বলা ফয়সালের বাবা, মা, স্ত্রী এবং শ্যালককেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভারতে STF যদি প্রকৃত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে থাকে, তবে ঢাকার আদালতে স্বীকারোক্তি দেওয়া সেই ফয়সাল কে ছিল? কার জবানবন্দি রেকর্ড করলেন ম্যাজিস্ট্রেট? আর যে সঞ্জয় চিসিম ও সিভিয়নকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হলো, তারা কি তবে নিছক বলির পাঠা? প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন একটি সাজানো তদন্ত চলল এবং কাদের স্বার্থ রক্ষার্থে নিরীহ মানুষদের ফাঁসানো হলো, সেই উত্তর এখন নিশ্চয়ই দেবেন তদন্ত কর্মকর্তারা। এই হত্যাকাণ্ডটি কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল। আওয়ামী লীগ মাঠে ছিল না, তারা রাজনীতিতে কোণঠাসা ছিল, তাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে হাদির মতো একজন ছাত্রনেতাকে হত্যা করে তাদের কি ফায়দা হতে পারে তা যুক্তিতে ধোপে টেকে না। বরং হাদি হত্যাকে পুঁজি করে যারা জল ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, তাদের দিকেই আপনি সন্দেহের তীর ঘোরাতে পারেন। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তারকৃত ফয়সাল এবং আলমগীর জেরার মুখে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা অর্থদাতা হিসাবে ভারত কিংবা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং তারা এমন কিছু নাম উচ্চারণ করছে যা বর্তমান সময়ের অনেক বিপ্লবীর, তথাকথিত বিপ্লবীর জুলাই সন্ত্রাসীর মুখোশ খুলে যাবে। লেখক এবং ব্লগার মহিউদ্দিন মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে যে ইঙ্গিত দিয়েছেন তা পরিস্থিতিকে আরো জটিল এবং কৌতূহলোদ্দীপক করে তুলেছে। তিনি উল্লেখ করেছেন যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে ডাকসুর এক প্রভাবশালী সাবেক নেতা, যাকে তিনি A হিসেবে চিহ্নিত করেছেন, এবং ইনকিলাব মঞ্চের আরেক শীর্ষ নেতা যাকে তিনি B হিসেবে চিহ্নিত করেছেন, এবং আরো 8 জনের বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন। এই তথ্য যদি সত্য হয়, তবে এটি নিশ্চিত যে হাদি ছিলেন তার দলের বা জোটের অভ্যন্তরীণ কোন্দল কিংবা ক্ষমতার সমীকরণের শিকার, অথবা হাদিকে হত্যা করে তারা আরো বড় ফায়দা হাসিলের চেষ্টা করছিলেন।
নির্বাচন বানচাল তার মধ্যে একটি, ইউনূসকে ক্ষমতায় রাখা আরো দীর্ঘ সময় সেটা একটি হতে পারে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার কিংবা হাদিকে শহীদ বানিয়ে যে কথা বলছিলাম রাজনৈতিক ফায়দা হাসিলের জঘন্য খেলায় মেতেছিল তার খুব কাছের মানুষেরা, যে কথা আমরা বহুদিন ধরে বলেছি, অনেকেই বলেছেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফরের সময় এই আসামিদের ফেরত পাঠানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতেই ভারতীয় কর্তৃপক্ষের এই সাঁড়াশি অভিযান। এটি দুদেশের নিরাপত্তা সহযোগিতার একটি ইতিবাচক দিক হলেও এটি একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হত্যাকারীরা 12ই ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটিয়ে কিভাবে নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিল, হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের পলায়নে কারা সহায়তা করলো, যুবলীগ নেতা তাইজুল বা আমিনুলের নাম জড়িয়ে তাদেরকে খোঁজা হচ্ছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই পলায়ন প্রক্রিয়ার সঙ্গে আরো বড় কোনো শক্তি জড়িত থাকতে পারে যারা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে বা ইউনূস সরকারই তাদের পাঠিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তাদের দেশে ফিরিয়ে এনে যখন নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে তখন থলের বেড়াল বেরিয়ে আসতে বাধ্য। তবে সংখ্যাও কম নয় যারা এতদিন তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, যারা ভুয়া আসামি সাজিয়ে স্বীকারোক্তি আদায় করেছে, তারা কি প্রকৃত সত্য উন্মোচিত হতে দেবে, নাকি ফিরিয়ে আনার পথেই বা কারাগারে অন্য কোনো দুর্ঘটনা ঘটাবে তারা? হাদি হত্যাকাণ্ড ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের অংশ বই অন্য কিছু নয়। অবৈধ ইউনূস সরকারের আমলে মব জাস্টিস এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে কিভাবে সত্যকে কবর দেওয়া হয়েছে, হাদি হত্যাকাণ্ড তার প্রমাণ। ভারত যদি এই আসামিদের হস্তান্তর করে এবং বাংলাদেশে যদি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া চলে তবে হয়তো দেখা যাবে যাদের বিপ্লবী বা ত্রাতা বলে আমরা জেনেছি এতদিন, তাদের হাতই আসলে হাদির রক্তে রঞ্জিত। এটাই জুলাই সন্ত্রাস, এটাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার কৌশল ছিল তাদের। সত্য উদ্ঘাটনের এই প্রক্রিয়ায় আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি হত্যার রহস্যভেদের সঙ্গে সঙ্গে হয়তো অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটবে, আবার অনেক লুকোনো সত্য জনসমক্ষে চলে আসবে। এখন শুধু দেখার অপেক্ষা কেচক খুঁড়তে গিয়ে শেষ পর্যন্ত বিষধর সাপ বেরিয়ে আসে কে সেই সাপ বলেন তো? ডক্টর ইউনূসের জঙ্গি সরকারের প্রভাবশালী নীতি নির্ধারকরা, যেমন ধরুন ডক্টর আসিম নজরুল বা রিজওয়ানা হাসানরা, হঠাৎ করে নতুন করে সুশীল হয়ে ওঠার চেষ্টা করছেন। কেন তারা নতুন করে সুশীল হয়ে ওঠার চেষ্টা করছেন তা আমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তারা এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, নতুন নতুন বয়ান দিচ্ছেন। আসিম নজরুল সাম্প্রতিক সময়ে তার ফেসবুক স্ট্যাটাসে নতুন নতুন পোস্ট দিচ্ছেন, নীতিবাক্য আওড়াচ্ছেন। একদিন আগেই তিনি যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা দেশে নেই অনেক দিন ধরে, কিন্তু সত্যিই কি তিনি দেশে নেই? তিনি হয়তো শারীরিকভাবে দেশে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে। কোন রাজনীতি? তিনি বলছেন যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন, তিনি আর তার অনুগতরাই কেবল যুদ্ধটা করেছেন, বাকি কেউ না। তাই তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। কথাটা সত্য, আওয়ামী লীগ সরকারের সময় এমনটাই হয়েছে। যারা বিরুদ্ধাচরণ করেছেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন, তাদেরকে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, বিএনপি জামাতের দোষর হিসেবে উল্লেখ করা হয়েছে। কথা সত্য। কিন্তু আসিম নজরুলরা কি করেছেন? এখন মুক্তিযুদ্ধ নিয়ে মায়া কান্না করছেন, মুক্তিযুদ্ধকে অনেক উপরে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু গত 1.5 বছর ধরে মানুষ তো মুক্তিযুদ্ধের শব্দটি খুব সাহসের সঙ্গে উচ্চারণ করতে পারেনি, বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে পারেনি। মুক্তিযোদ্ধাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, জুতার মালা পরানো হয়েছে। তিনি এই পোস্টে আবার কি বলছেন ট্যাগ দেওয়া রাজনীতি প্রসঙ্গে? তিনি বলছেন কথায় কথায় রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, পাকিস্তানপন্থী ছিল শেখ হাসিনার রাজনীতির অন্যতম হলমার্ক। এসব ট্যাগ বদলেছে, কিন্তু এর রাজনীতিটা রয়ে গেছে। এখন চলছে যত্রতত্র ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল, জুলাই গাদ্দার, এসব ট্যাগ দেওয়ার রাজনীতি। আহা, কি সত্য বয়ান! ফ্যাসিস্টের দোসর বলে যখন মব করে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে, তখন কোথায় ছিলেন এই আসিম নজরুলরা? তখন তো প্রকারান্তর এই মবের পক্ষেই কথা বলেছেন, মবকে উৎসাহিত করেছেন। কোনো সামান্যতম ব্যবস্থাটুকু মব ভায়োলেন্সের বিরুদ্ধে নেওয়া হয়নি, বরং জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারাই পরবর্তীতে এসে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে সব ধরনের অপরাধ থেকে, আইন করে, অধ্যাদেশের মাধ্যমে। মব করে বিচারপতিদের অপসারণ করানো হয়েছে, আর তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো টু শব্দটি উচ্চারণ করেননি। তিনি ওই যে বললেন যে ভারতের দালাল হিসেবেও ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু তিনি নিজেই যে ভারত বিরোধিতার সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য যা ইচ্ছা তাই করেছেন। অথবা যখন ভারত আক্রমণের কথা বলে জিহাদ ঘোষণা করা হয়েছে এই জুলাই অভ্যুত্থানকারীদের কারো কারো পক্ষ থেকে, তখন তিনি কোনো কথা বলেননি, বরং তিনি ভারত বিরোধিতার সস্তা জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে এই কথিত জুলাই অভ্যুত্থানকারীদের আস্থা অর্জনের জন্য আমাদের বিশ্বকাপটাও কেড়ে নিলেন।
বিশ্বকাপের খেলা থেকে আমাদেরকে বঞ্চিত করলেন তার নিজের অতি উৎসাহের কারণে। যখন ক্ষমতায় ছিলেন তখন এই উপলব্ধিগুলো কোথায় ছিল ডক্টর আসিফ নজরুল? তিনি বলছেন যে অবস্থা দেখে মনে হচ্ছে আমরা শুধু শেখ হাসিনার শাসন অবসানের আন্দোলন করেছি, কিন্তু তার রাজনীতির অনেকটা নিজের ভেতরে রেখে দিয়েছি। কথা তো সত্য ছিল যে শেখ হাসিনার শাসনের অবসান আমরা চেয়েছি, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন চেয়েছিলাম, একটা গণতান্ত্রিক সরকার চেয়েছিলাম, তার বদলে এসে এই সংস্কার বিপ্লব ইত্যাদি ইত্যাদি বলে পুরো বাংলাদেশকে উল্টে পাল্টে দিয়েছেন। তারপরও নিজেরা কি করেছেন? বিভিন্ন দপ্তরে যে দুর্নীতি চলেছে মহাসমারোহে, কোনো কথাও তো বলতে শুনিনি। যখন মানুষের জামিন না দিতে নিজে আইন উপদেষ্টা থাকাকালীন সময়ে পরোক্ষভাবে বিচারকদের হুমকি দিয়েছেন জামিন না দেওয়ার জন্য, তখন এই অনুভূতি কোথায় ছিল যে আইনের শাসন থাকছে না? যখন চাঁদাবাজি চলছিল দেশের প্রতিটি প্রান্তরে আনাচে কানাচে, তখন আইনের শাসন কোথায় ছিল? সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আরেকটি মন্তব্য করে মোটামুটি বাংলাদেশে বোমা ফেলে দিয়েছেন এমন একটি ভাব। একটি অনলাইন টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে যখন তাকে মৌলবাদের রাজনীতিকে উৎসাহ দেওয়ার বিষয় বা মৌলবাদী শক্তির উত্থানের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বললেন, না না, আমরা তো বরং মৌলবাদী রাজনীতিকে, মৌলবাদী শক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। এরা সারা বছর মৌলবাদী শক্তিকে উৎসাহিত করে আলো বাতাস দিয়ে হৃষ্টপুষ্ট করার মাধ্যমে পুরো বাংলাদেশকে যে একটা ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হলো, তারা এখন বলছেন মৌলবাদের বিরুদ্ধে কথা। যেহেতু এই মুহূর্তে বিএনপি ক্ষমতায়, জামায়াত এনসিপি এখন বিরোধী দলের আসনে, তাই প্রকারান্তরে রিজওয়ানা হাসানরা বিএনপির সাফাই দেওয়ার চেষ্টা করছেন, প্রকারান্তরে মানে এদের বিরোধিতা করে। তিনি মৌলবাদী রাজনীতিকে মেইন স্ট্রিমে আসতে দেওয়া হয়নি বলে যে মন্তব্য করেছেন, এটিকে আবার অনেকে ভুল ব্যাখ্যা করে নিজেদের স্বার্থে তারা অন্যভাবে ট্রিট করার চেষ্টা করছেন। যেমন জামায়াত এনসিপি তারা বলার চেষ্টা করছে যে মৌলবাদী শক্তি বলতে তাদের বোঝানো হয়েছে, এই জন্য তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরে রাখা হয়েছে। আসলে কি তাই? রিজওয়ানা হাসান নিশ্চয়ই সেটি মন্তব্য করতে চাননি, সেটি বোঝাতে চাননি। এটি আবার জামাত তার মতো করে ধরে নিয়ে নিজেদের পক্ষে এটি ব্যাখ্যা করার চেষ্টা করছেন। কিন্তু আসলে তো যে সত্য কথা, তারা জামাতকেই শক্তিশালী করেছে। এতগুলো যে সংস্কার কমিশন করা হলো, তার মধ্যে গণমাধ্যম কমিশন এবং নারী কমিশন গঠন করা হয়েছিল। সেই নারী কমিশনের রিপোর্ট যখন জমা দেওয়া হলো ডক্টর ইউনূস সরকারের কাছে, তখন সেটিতে বলতে গেলে এক প্রকার প্রত্যাখ্যানই করা হলো মৌলবাদী শক্তির আক্রমণের মুখে তাদের হুঁশিয়ার উচ্চারণের মাধ্যমে। সেই কমিশনের রিপোর্ট নিয়ে তো কোনো ধরনের কোনো বিন্দুমাত্র আলোচনা হলো না। জঙ্গিদের বা জঙ্গিবাদী কার্যক্রমে যুক্ত থাকা আসামিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে। রাজপথে আইএসআইয়ের পতাকা নিয়ে মিছিল করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে বসানো হলো এমন একজনকে যার সঙ্গে জঙ্গিবাদী কার্যক্রমের যথেষ্ট প্রমাণ রয়েছে, তার নামে মামলা ছিল পর্যন্ত, অথচ তাকেই সেখানে বসানো হলো। এত কিছুর পরও রিজওয়ানা হাসানরা মন্তব্য করেন যে মৌলবাদী শক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেননি তারা। মানুষের অসত্য বয়ানের তো একটা সীমা থাকে। এরা ক্ষমতায় থাকতেও যা বলেছে, যে মিথ্যার চর্চা করেছেন নির্লজ্জভাবে, এখনও তাই করছেন, এখন একটু অন্য আঙ্গিকে, সুশীল সাজার মাধ্যমে। এরা আসলে সুশীল সেজে মানুষের মধ্যে মিশে যেতে চান। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে যে ক্ষমতার অপচর্চা অপব্যবহারের অভিযোগ উঠেছে, সেই সবকে তারা আস্তে আস্তে নর্মালাইজ করার দিকে যেতে চাইছেন। যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক তিনি সোমবারই একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যথেষ্ট অস্বচ্ছতার সঙ্গে নেওয়া হয়েছে, গোপনের রাতের অন্ধকারে নেওয়া হয়েছে, এমনটি তিনি মন্তব্য করতে চেয়েছেন। এই যে অস্বচ্ছতার সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর সঙ্গে জড়িত ছিলেন কারা? সেই প্রভাবশালী নীতি নির্ধারকরা, প্রভাবশালী উপদেষ্টারা, এই সৈয়দা রিজওয়ানা হাসান কিংবা ডক্টর আসিফ নজরুল রায় তো। তারা এখন মুখোশ পাল্টে নতুন মুখোশ ধারণ করার চেষ্টা করছেন। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।